আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে জুলাই বিপ্লব সম্ভবত দানা বেঁধে গেছে। সেখানে যারা তরুণ প্রজন্ম বাংলাদেশের মতো করেই সেখানে তারা একটি আন্দোলনকে সার্বজনীন করে ফেলেছে। বাংলাদেশের মতো এবং নেপালের মতো জেনজিদের যে আন্দোলন, সেই আন্দোলনে দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিজেপি এবং তাদের যারা সহযোগী তারা ছাড়া প্রায় সবাই রাজপথে নেমে গেছেন। দিল্লি এখন রীতিমতো অগ্নিগর্ভ। আমার জানা মতে গত সেই যতদিন থেকে রাজনীতি দেখছি, দিল্লির মাটিতে এত বড় বিদ্রোহ, এত বড় বিপ্লব এটা কখনো দেখা যায়নি। সেখানে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে আরও অনেকে, তারা সবাই এই জেএনজির সঙ্গে যুক্ত হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পতনের জন্যে এবং একই সঙ্গে তাদের দাবি আদায়ের জন্য। এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই দিল্লিতে রওনা করেছেন বা দিল্লিতে গেছেন। অন্যদিকে ভারতের অন্যতম মেগা স্টার থালাপতি বিজয়, যিনি তামিলনাড়ু থেকে সম্প্রতি প্রধান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং তামিলনাড়ুতে তার যে উত্থান এটা বিস্ময়কর। সবাই সেখানে তাকে অনেকটা দেবতার মতো মনে করে। এমনি তামিলনাড়ুর যে রাজনীতি, সেখানে সবসময় চলচ্চিত্র জগতের যারা নায়ক এবং নায়িকা তাদেরকে সবাই দেবতার আসনে বসান। যেমন একেবারে রামচন্দ্রন যিনি ছিলেন, সবাই তাকে আসলে রাম হিসেবেই সম্মান জানাতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা জানাতেন এবং যতদিন তিনি ছিলেন ততদিন জনগণ তাকে দেবতা রাম হিসেবে নির্বাচিত করেছে। এবং রামের পরে সীতা রূপে বা রামের স্ত্রী রূপে, রামের প্রেমিকা রূপে জয়ললিতাকে তারা যেভাবে তাদের টোটাল তামিলনাড়ু রাজ্যের মা হিসেবে তারা সম্মান করেছেন, একেবারে মৃত্যু পর্যন্ত এটি ভারতের অন্য কোনো প্রদেশে কল্পনাই করা যায় না। তো রামচন্দ্রন এবং জয়ললিতা, তাদের পরে ঠিক সেই জায়গাটাতে এখন থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে সেখানে যে ব্যাপক সার্বজনীন রাজনীতি শুরু করেছেন, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা, অন্যান্য সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করা, গরু জবাই করতে দেয়া এবং হিন্দুদের বাড়াবাড়ি বন্ধ করার ব্যাপারে সে যে কঠোর ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, এই জন্য পুরো ভারতবর্ষে তার একটা ইমেজ গড়ে উঠেছে। আর এমনি চলচ্চিত্রে তার অভিনয়ের কারণে থালাপতি বিজয়, আমি তো আগেই বলেছি, মেগা স্টার। দক্ষিণ ভারত বা এই তামিলনাড়ু থেকে বহু সংখ্যক মেগা স্টার কিন্তু চলে আসছে। আমরা যেমন সেই জয়ললিতাকে জানি, রামচন্দ্রকে জানি, থালাপতি বিজয়কে জানি, তো ওদের এখান থেকে কিন্তু উঠে আসছেন রশ্মিকা মান্দানা, এখান থেকে উঠে আসছেন শ্রীদেবী, আর এখান থেকেই উঠে এসছেন কমল হাসান, এখান থেকে উঠছেন যে এই মুহূর্তে সেই নামটা রজনীকান্ত, ভারতের অন্যতম প্রধান মেগাস্টার রজনীকান্ত। তো কাজেই ভারতের রাজনীতিতে তামিলনাড়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে মুম্বাই বা মহারাষ্ট্র, সেখানে উগ্র ধর্মীয়বাদ বা হিন্দু মহাসভা বা সেখানে বাল ঠাকরের যে পরিবারের যে আধিপত্য, সেই আধিপত্য এখন আর বিজেপির সাথে একীভূত নয়। এমনকি গুজরাট, যে গুজরাটে নরেন্দ্র মোদীর একছত্র আধিপত্য ছিল, সেই গুজরাটও এখন নরেন্দ্র মোদীর হাতছাড়া হওয়ার মতো অবস্থা। সেখানে এই বিজেপির অত্যাচারে, অবিচারে বলতে গেলে
অনেকে টু শব্দ করতে পারছে না। গোপালগঞ্জের মানুষ বা বগুড়ার মানুষ যদি বিএনপির বিরুদ্ধে বা গোপালগঞ্জের মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে, হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু এটা অনেক সর্বনাশ ঘটে। তা এরকম গুজরাটও একই অবস্থা হয়েছে। তাহলে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, যেখানে মুম্বাই তো ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই মহারাষ্ট্র, তারপরে এই যে তামিলনাড়ুর কথা বললাম, তামিলনাড়ু এবং গুজরাট, এই এলাকাগুলোতে মানে বিজেপির একটা, যাকে বলা হয়, বিরাট একটা হোল্ড ছিল। সেই হোল্ডটা এখন আর নেই। অন্যদিকে দিল্লি এবং উত্তর ভারত, দিল্লি, তার পাশে আপনি যদি ধরেন ইউপি, উত্তরপ্রদেশ, তারপরে ধরুন মধ্যপ্রদেশ, এরপরে মধ্যপ্রদেশের পরে আপনি কাছাকাছি, দিল্লির কাছাকাছি হরিয়ানাতে যান, তারপরে আপনি চলে আসেন মাদ্রাজে, এরপরে কলকাতাতে, আর কলকাতার বাইরে আমরা সেভেন সিস্টার। এই জায়গাগুলোতে আপনি গিয়ে দেখেন যে মুসলমানদের উপরে যে বিজেপির অত্যাচার, এ কারণে অন্যান্য যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন তারাও মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু এদের ক্ষমতাটা, বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাটা যেভাবে অপ্রতিরোধ্য হয়ে পড়েছিল 2022, 23, 24 সনে, বিজেপির ক্ষমতাটা ঠিক ওই পর্যায়ে চলে আসছে। এবং সর্বশেষ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য মার্কিন ডিপ স্টেট এবং নরেন্দ্র মোদী যে পলিসি তারা গ্রহণ করেছে, এটি পশ্চিমবঙ্গের শত বছরের যে রাজনীতি, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি মিন্স ওয়ার্ল্ড ক্লাস রাজনীতি, সেই রাজনীতিটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এখন সেখানে যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এরকম মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গ কখনো কল্পনা করেনি। তো এরই মধ্যে যেটা হলো যে বাংলাদেশে যেভাবে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের মতো সেখানেও ককরোচ পার্টি তার আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে যেভাবে রাজাকারের নাতি এবং পুতি বলে গালিগালাজ করা হচ্ছিল, সেইভাবে এদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য তারা নিজেদেরকে রাগ করে নাম দিয়েছে ককরোচ পার্টি। সেই ককরোচ পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে সর্বভারতীয় যত নরেন্দ্র মোদী বিরোধী রাজনীতির স্টার রয়েছেন, সুপারস্টার রয়েছেন, বলিউডের যে সকল সুপারস্টার রয়েছেন, সে সকল দক্ষিণ ভারতের সুপারস্টার, বলিউডের সুপারস্টার, কলকাতার সুপারস্টার, সবাই দলে দলে এখানে যোগদান করেছেন। সেখানে দেখলাম নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমির মতো কিংবদন্তির যারা হলিউড মানে বলিউড স্টার, তারা এই ককরোচ পার্টির তরুণদের সাথে সামিল হয়েছেন। একেবারে বাংলাদেশে যা কিছু ঘটেছে হুবহু তার ডুপ্লিকেট, নেপালে যা কিছু ঘটেছে তার ডুপ্লিকেট সেখানে ঘটেছে। এখন নরেন্দ্র মোদী কি দেশে থাকতে পারবেন? না, সদল বলে তিনি পালিয়ে যাবেন। এগুলো পরের প্রশ্ন। কিন্তু এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি, খুব সংক্ষেপে দুটো বিষয় বলি। ফার্স্ট থিং হলো যে এই নরেন্দ্র মোদীর যে সময়টি, এই সময়টি আপনি চিন্তা করুন যে ভারতীয় রাজনীতিতে সাধারণত 10 বছর পরে একটা শনির দশা এসে যায়। তো নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসে গেছেন, যে সময়টাতে আসছেন, সেখান থেকে তার 10 বছর হয়ে গেছে, এটা থার্ড টার্ম। এবং এখন থেকে তার যে শনির দশা তাকে ঘেরাও করেছে, এটা থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। 2 নম্বর হলো তার অহমিকাবোধ, তার উগ্র ধর্মীয় নীতি, এবং সব জায়গাতে হিন্দু আনা প্রতিষ্ঠা করা যে প্রচেষ্টা, এই কারণে হি হ্যাজ ক্রিয়েটেড এ হিউজ এনিমিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে। বুসার অফ গুজরাটের যে কসাই, সেই কসাইটিকে তিনি এখন সমস্ত ভারতবর্ষে সেটা পৌঁছে দিয়েছেন। এবং তার সেই যে ক্ষমতার দম্ভ, এটি যে কোন পর্যায়ে, এটা এখন টের পাওয়া যাচ্ছে। আর এখানে আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দাকুমার সম্পর্ক, এবং এখানে মার্কিন ডিপ স্টেট মারাত্মক বিনিয়োগ করে চলেছে। এবং একই সঙ্গে যাকে বলা হয়, যদিও মোসাদ এবং নেতানিয়াহু এখনও তার পক্ষে আছেন, কিন্তু ভারতের রাজনীতিতে
মোসাদ কৌশলগত একটা যাকে বলা হয় ফ্যাক্টর, কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে নেতানিয়াহু যেখানে নিজেই বিপদে আছেন, সেখানে নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে তিনি কোনো লজিস্টিক সাপোর্ট দিতে পারবেন না। এবং ইরানে আমেরিকা এবং মোসাদের মধ্যে যে যুদ্ধ চলছে, এখন বলা হয়ে থাকে যে ইসরায়েলি ইরানকে খেপিয়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো এরকম একটা যাকে বলা জটিল রাজনীতির মধ্যে ভারতে মিস্টার নরেন্দ্র মোদী আমেরিকার চক্ষুশূল হয়ে পড়েছেন। আরও স্পষ্টভাবে যদি বলি, তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর আচার এবং আচরণকে ব্যক্তিগত অপমানের পর্যায়ে নিয়ে গেছেন। ফলে তিনি তাকে গদিচ্যুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন, এটা স্বাভাবিক। এবং তারই যাকে বলা হয় ধারাবাহিকতায় সার্জিও গোর, নরেন্দ্র মোদীর রাষ্ট্রে দিল্লিতে জনাব ট্রাম্প যাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, সার্জিও গোর, তিনি পুরো মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র বন্ধু। এই মানুষটির অত বন্ধু নাই, তার অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু ছেলে বন্ধু এই সার্জিও গোর। তো তাকে ভারতের যখন রাষ্ট্রদূত করা হয়েছে, এবং তিনি এখন এই বাংলাদেশ নিয়ে, ভারত নিয়ে, শেখ হাসিনা নিয়ে, কংগ্রেস নিয়ে যেভাবে তিনি খেলছেন, ওখানে বাংলাদেশে ঠিক একইভাবে ডোনাল্ড লু এবং পিটার হাস খেলেছিলেন, বাংলাদেশে এবং পাকিস্তানে খেলেছিলেন। ঠিক সেম কাজটি এখন সার্জিও গোর করছেন বাংলাদেশের ক্ষেত্রে। টিল নাও ইনি বাংলাদেশে আসতেছেন। তো কাজী নরেন্দ্র মোদীর ভাগ্যে যে কি ঘটে সেটা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে নরেন্দ্র মোদীর ধরুন যদি পতন হয়, তাহলে শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনাকে কি বাংলাদেশ হস্তান্তর করবে বাংলাদেশে? ফার্স্ট থিং হলো যে ভারতে কিন্তু বাংলাদেশের মতো হবে না, বাংলাদেশের মতো হবে না। এখানে যদি নরেন্দ্র মোদী সরকার পতন হয় বা নরেন্দ্র মোদীর পতন হয়, পার্লামেন্ট থেকে যাবে। সেখানে হয়তো দেখা গেল যে প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, মন্ত্রী পরিষদ পরিবর্তন হবে, কিন্তু পার্লামেন্ট থেকে বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, কাজেই তাদের ভেতর থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন। এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয়ত হলো রাজনৈতিক দলগুলো যদি চাপ দেয়, তাহলে হয়তো বিজেপি যদি বলে, অর্থাৎ নরেন্দ্র মোদীর পরে যিনি প্রধানমন্ত্রী আসবেন, তিনি ইচ্ছা করলে একটা মধ্যবর্তী নির্বাচনে যেতে পারেন। তো ঘটনা যাই হোক না কেন, সেক্ষেত্রে কংগ্রেস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আসবে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ভারতীয় রাজনীতিতে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে, নেহেরু পরিবারের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বর্তমান প্রিয়াঙ্কা গান্ধী, তারপর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এদের সঙ্গে শেখ হাসিনা এবং এই শেখ পরিবারের যে ব্যক্তিগত সম্পর্ক, এটি নরেন্দ্র মোদীর সঙ্গে এই সম্পর্কটা কল্পনাই করা যায় না। নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কটা হলো ফর্মাল, রাষ্ট্রনৈতিক, স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক হলো আত্মিক। কাজে এখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, সেই পট পরিবর্তনে সঙ্গত কারণে এখানে ক্ষমতায় আসবে যাকে বলা হয়, ক্ষমতায় আসবে সেখানে কংগ্রেস, বা কংগ্রেসের সাথে অন্য যে রাজনৈতিক জোটগুলো রয়েছে, মোর্চা রয়েছে, তারা, এবং তাদের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক বর্তমান বিজেপির চাইতে আরও বেশি। ২ নম্বর হলো কংগ্রেসের সাথে বাংলাদেশের যে সম্পর্ক লিবারেল, বিজেপির মতো না, সেটা আলো লিবারেল। এবং সেক্ষেত্রে বর্তমান বিএনপির থেকে শুরু করে আরও অনেকের সাথে ভারতের যে সম্পর্ক কংগ্রেসের মাধ্যমে, এটি আরও সহজতর হবে। একেবারে থার্ড অপশন হলো যে ভারতে কোনো অবস্থাতেই জরুরি আইন হতে পারে, কিন্তু মার্শাল ল হবে না। রাজনীতিবিদদের হাতে ওখানে গণতন্ত্রটা এত শক্তিশালী যে সেখানে বাংলাদেশের মতো এরকম 111, 211, 311 এগুলো কল্পনাই করা যায় না। পাকিস্তানের মতো ওখানে সামরিক শাসন কল্পনাই করা যায় না। এবং ওখানে সেনাপ্রধান যত কিছু হোক না কেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সামনে ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন, নট লাইক দ্যাট। আবার ওখানে সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে রাজনৈতিক লোকজন তাদের ব্যক্তিগত ভোট রিগিংয়ের কাজে ব্যবহার করবেন, এটি একেবারে অসম্ভব ব্যাপার। ফলে ওখানে অনেকে দেখলাম যে বাংলাদেশে খুব যাকে বলা হয় নরেন্দ্র বিরোধী, যারা বিরোধী লোক আছেন, তারা ইন্টারনেট ফাটিয়ে ফেলছেন যে সেনাপ্রধান নরেন্দ্র মোদীকে হুকুম দিয়েছেন যে তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, জাস্ট লাইক বাংলাদেশের মতো করে। তো এই জিনিসগুলো হবে না। এখানে যেটা মানে 90% সম্ভাবনা, সেই 90% সম্ভাবনা হলো যে নরেন্দ্র মোদী তার উগ্রনীতি বাদ দিতে বাধ্য হবেন, আন্দোলনকারীদের সঙ্গে তার একটা সমঝোতা হবে, এবং ভারত
তার যে উগ্রবাদিতা এটা বাদ দিয়ে অনেকটা লিবারেল ডেমোক্রেসিতে চলে আসবে। এটাও যদি হয় সেটাও মন্দের ভালো, আমাদের সকলের জন্য মন্দের ভালো। ২ নম্বর হলো নরেন্দ্র মোদী সরকারের পতন হতে পারে এবং সেখানে বিজেপি বিকল্প সরকার আসতে পারে, এবং এরকম ঘটনা কিন্তু বহুবার ভারতবর্ষে ঘটেছে। তো সেক্ষেত্রে নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তার সঙ্গে একটা নতুন এরা চালু হতে পারে রাজনীতির। থার্ড হলো মধ্যবর্তী নির্বাচন। সেই মধ্যবর্তী নির্বাচনে হয়তো কংগ্রেস খুব ভালো করে ফেলবে এবং কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসতে পারে। তো এই সমীকরণ যেখানেই যাক না কেন সেটা কার্যত ঘুরে ফিরে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি আছে তাদের জন্য কোনো সুসংবাদ নেই। তারা কোনো রাজনৈতিক সমীকরণে এই যে ভারতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ফলাফল তাদের পক্ষে আসবে। নরেন্দ্র মোদীর পতন হতে পারে কিন্তু তাদের পক্ষে আসবে এই কথা কিন্তু তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।